নমস্কার, উইলার উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমার সঙ্গে গল থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, উইলার উইলে তোমাকে আবার স্বাগত। ধন্যবাদ টেকনিক্যালি পার্থদা। টেকনিক্যালি চতুর্থ দিনের শেষে গল টেস্ট এমন একটা জায়গায় রয়েছে যেখান থেকে হয়তো তিনটে পসিবল রেজাল্টই সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি শ্রীলঙ্কার জয় কতটা সম্ভব, অন্তত উইকেটের কন্ডিশনটা মাথায় রাখলে সেটা তুমি অবশ্যই বলবে। তবে প্রথমে যেটা চারটে জানতে রেজাল্ট, চাইবো, নট তিনটে, চারটে রেজাল্টই চারটে পসিবল। রেজাল্ট, ড্র, চারটে টাই, রেজাল্টই পসিবল। ইন্ডিয়া উইন, শ্রীলঙ্কা উইন। ইয়েস, একদমই চারটে রেজাল্টই পসিবল। কিন্তু ড্র ড্র করতে গেলে দুটো বিষয় করতে হবে। একটা হচ্ছে শ্রীলঙ্কাকে কালকে সারাদিন ব্যাট করতে হবে, অথবা খানিকটা বৃষ্টি হতে হবে। আমি বৃষ্টি থেকে যদি শুরু করি, সেটার সম্ভাবনা কতখানি আগে বলো আগামীকাল? ফোরকাস্ট তো বলছে যথেষ্ট সম্ভাবনা আছে। ইনফ্যাক্ট আজকের ফোরকাস্টটাও খারাপ ছিল, যদিও আজকে আমরা খুব ভালো একটা ওয়েদার পেলাম। কালকেও সিমিলার ফোরকাস্ট। ইনফ্যাক্ট কালকে দুপুর 12টার পর থেকে বৃষ্টির সম্ভাবনাটা, বৃষ্টির প্রেডিকশনটা বেশি। 9 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সো মানে হয়তো কালকে আজকের মতো আমরা এতটা লাকি কালকে নাও হতে পারি। আচ্ছা আচ্ছা, এবার সেইখানে দাঁড়িয়ে আমি যদি ভারতীয় দলের প্রসপেক্টিভ থেকে বা ভারতীয় সমর্থকদের প্রসপেক্টিভ থেকে দেখি বিষয়টা, তাহলে আজকে যতটা খেলা হয়েছে এবং বলটা পুরনো হয়েছে, আমরা দেখেছি এই টেস্টে বলটা একটু পুরনো হয়ে যাওয়ার পরে উইকেট তুলতে দুটো দলেরই সমস্যা হয়েছে। সেখানে তোমার দাঁড়িয়ে কি মনে হয় ভারতের জন্য কাজটা কতটা কঠিন, বৃষ্টি এবং বলের কন্ডিশন আমার মাথায় মনে রেখে? হয়, দেখো, বলের থেকেও আমার মনে হচ্ছে যে মানে রানিং রেসিং এগেনস্ট দ্য টাইম। কারণ বৃষ্টি, তোমার কালকে বৃষ্টির জন্য হুম, কত ওভার খেলা হবে ইউ নেভার নো। বলটা অলরেডি হুম, 34 ওভারের পুরনো, সুতরাং বলেও কিছু যে খুব একটা মানে ছিল, মানে উইকেট থেকে যে মানে হার্ডনেস যেটা বলের, সেই বলের হুম, হার্ডনেসটা পাওয়া যাবে না। হুম। আহ তো মানে আমি এখনো, মানে ভারত অবভিয়াসলি একটা ড্রাইভার সিটে আছে, এবং হয়তো নর্মাল সার্কামস্ট্যান্সেস থাকলে আমি বলতাম যে ভারত মানে ইজিলি কালকে ম্যাচটা জিতবে। কিন্তু হুম। বৃষ্টির সম্ভাবনার দিকে কোথায় মাথায় রেখে আমার ড্রয়ের দিকটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। আমি মানছি ভারতের জেতার সম্ভাবনাটা বেশি, বাট একটা সিগনিফিকেন্ট আমি 35% চান্স বা 40% চান্স আমি ড্রয়ের দিকেও দেবো। কেননা উই নেভার নো যে কালকে কতটা মানে কি বলবো, খেলা হবে এবং কত ওভার খেলা হবে, সেখানে বল পুরোনো বল, সেখানে সেকেন্ড নিউ বলটা আমরা আদৌ পাবো কি পাবো না। তো সবকিছু মাথায় রেখে একটা ইকুয়েশন মাথায় রাখতে হচ্ছে আমাদেরকে। একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হয় ভারত আজকে যে ব্যাটিংটা করেছে, সেই ব্যাটিংটা আরেকটু হয়তো মানে রান রেটটা আরেকটু বেশি রেখে আরেকটু তাড়াতাড়ি ব্যাট করতে পারতো ভারতীয় দল, মানে আরেকটু অন্তত 5-7 ওভার বা 10 ওভার কম ব্যাট করতে পারতো? হাইন্ড সাইডে বলতে পারো ইয়েস, বাট ওখানে শুরুতে উইকেট পড়ে যাওয়া, জয়সওয়ালের উইকেট, গিলের উইকেট। বাট আমার মনে হয় ঠিক আছে, মানে আরেকটু হয়তো আধ ঘন্টা আগে ছাড়লে বেটার হতো। বাট হুম, মানে তুমি এমনও পজিশনে ম্যাচটা ছাড়তে পারো না যেখানে শ্রীলঙ্কাকে ম্যাচে মানে একটা চেস করে দেবার একটা টার্গেট জায়গায় থাকে তারা। তো ওই জায়গাটাকে সিকিউর করা দরকার, মানে ওটা আর কি ফাইন, মানে হাইন্ড সাইডে বলা যেতে পারে। এবার সমস্তটাই মানে ভারতের আজকে মানে পুরোটা ব্যাটিং করলো ভারত, অল আউট হলো 284-তে। মানে পুরোটা ব্যাটিং করার ডিসিশন ঠিক কি ভুল, কালকে আমরা বলছিলাম যে 200 রান মতো মতো করলে হয়ে যেত, যদিও সেটা সেটা এবার পুরোটাই জানা যাবে কালকে ওয়েদার কেমন থাকে তার উপর। সুতরাং এখন থেকে এখান থেকে বলা বলা খুব মুশকিল। কারণ এখানকার বলের ওয়েদার তো এখানকার লোকাল বেড ডিপার্টমেন্টই প্রেডিক্ট করতে পারছে না, তো আমরা কি প্রেডিক্ট করবো? অবশ্যই, সেটা তো একদমই ঠিক। অন্যদিকে যদি ভারতীয়দের পারফরমেন্স নিয়ে আজকে তোমাকে কথা বলতে বলি, অবশ্যই দেবদত্ত পাডিক্কল আবার আরো একটা ভালো ইনিংস খুব খেলে গেলেন, এবং হুম। ঋষভ পান্থ এবং মানব সুতারকে নিয়ে তুমি মানে প্রথম দিন বলেইছো তার বোলিং দেখে, আজকেও তার বোলিং দেখলে কি মনে হচ্ছে? দেখলে তুমি, মানে আমি কি, মানে তুমি যেভাবে ও উইকেটটা যে জায়গাটা, রাইট এরিয়াটা প্রথম থেকে হিট করছে, কনসিস্টেন্টলি হিট হুম, করছে, বলটা একটা মানে উইকেট থেকে বাউন্স বল থেকে নেওয়ার চেষ্টা নিচ্ছে আর কি। মানব সুতারের অনেক বল কিন্তু অন্যান্য স্পিনারদের থেকে বেশি বাউন্সও হচ্ছে, এটা তুমি দেখে থাকবে। তো হুম। আমার মনে হয় মানব সুতার, বলছি তো যেটা, মানে প্রথম দিনে আমার বলছি খুব ইমপ্রেসিভ লেগেছে, এবং হি উইল বি দেয়ার ফর এ লং টাইম টু সার্ভ ইন্ডিয়ান ক্রিকেট। অ্যাবসলিউটলি। এখানে আরেকটা জিনিস তোমাকে শেষ জিজ্ঞেস করবো আজকে, সেটা হচ্ছে আজকে যতটুকু ভারত বল করেছে সেখানে কিন্তু কুলদীপ যাদবকে আমরা একদম শেষের দিকে বল করতে আসতে দেখলাম, এবং তিন কালকে ওভারে একটা খুব 8 রান। গুরুত্বপূর্ণ গেম,
হ্যাঁ, এবং কালকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। মানে দেখো ভারতীয় টিম ম্যানেজমেন্টও মনে করছে এই টিমের কুলদীপ ইজ নট দেয়ার ফার্স্ট চয়েস স্পিনার। ওরা মনে করছে যে এই উইকেটে হয়তো মানব সুতারের যে নিজের সেকেন্ড টেস্ট খেলছে তার উইকেট টেকিং, মানে তার উইকেট নেবার চান্সটা বেশি রাদার দ্যান কুলদীপ। তো মানে এই যদি অ্যাসেসমেন্ট হয় ভারতীয় দলের, তাহলে কুলদীপকে নিজেকেও ভাবতে হবে যে একজন সিনিয়র স্পিনার হিসাবে তিনি কেন বারবার টিমের ভরসাটা জিততে পারছেন না, সেটাও তাকে কিন্তু ভাবতে হবে। ঠিক। তো সেখান থেকে দাঁড়িয়ে আগামী কালের জন্য তোমার কি মনে হয় কুলদীপের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? গুরুত্বপূর্ণ তো হবে। একটা স্পিনার তুমি যদি দেখো, কুলদীপের মানে একটা ফ্রন্ট লাইন স্পিনার, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, সোনাল দিনুসা খেলছে লেফট হ্যান্ডেড ব্যাটার, তিনি ক্রিজে আছেন। তো তার বল পড়ে বাইরে যাবে লেফট হ্যান্ডারের সাথে। আর জেনারেলি আমরা জানি রিস্ট স্পিনাররা উইকেট থেকে ভালো মানে বাউন্সও পায়। আমি দেখছি সোনাল দিনুসা অনেক সুইপ খেলার চেষ্টা করছে। তো সেই সুইপ খেলতে গিয়ে একটা বল মানে মানে আপিস যদি সুইপ খেলে, স্পেশালি সামন লাইক কুলদীপ, যারা রিস্ট স্পিনার, বল বাইরে যাচ্ছে, বল এক্সট্রা বাউন্স উইকেট থেকে পায়, তাহলে তো তার একটা তো মানে আমি বলবো যে মানে একটা তো রোল থাকবেই। কিন্তু আমার মনে হয়, টু ভেরি অনেস্ট, কুলদীপ কিন্তু আস্তে আস্তে না মানে নিজের ভরসাটা হারাচ্ছে টিম থেকে। টিম ম্যানেজমেন্ট আর তার প্রতি ভরসাটা দেখাতে পারছেন না। আর তার জন্য কিন্তু কুলদীপকেও দায় নিতে হবে কিছুটা হলেও। অ্যাটলিস্ট এই টেস্ট ম্যাচে তো নিতে হবে, প্রথম ইনিংসে তিনি যেভাবে বল করেছেন। বেশ, দেখা যাক আগামীকাল কুলদীপ কেমন বল করেন, এবং অবশ্যই ভারতীয় সমর্থকেরা আশা করবেন তিন স্পিনারই তাদের প্রত্যাশা অনুযায়ী কালকে দেখো পারফর্ম করবে। আমার মনে হয়, দেখো এখনো এখনো ভারত এই ম্যাচে অনেকটাই এগিয়ে আছে। মানে ভারত যদি থার্ড ইনিংসে 48.5 ওভার ব্যাট করেছে মনে হয়, 48.5 ওভার, সেখানে 193-তে অল আউট হয়ে গেছে ভারত সেকেন্ড ইনিংস। তো ভারতের মতো টিম যদি সেকেন্ড ইনিংসে 48.9 ওভার 5 ওভার ব্যাট করে, সেখানে শ্রীলঙ্কাকে ভারত এক্সপেক্ট করতেই পারে যে 60-70 ওভারের মধ্যে গুড়িয়ে দেবার। মানে যদিও ভারতের মানে শ্রীলঙ্কা 4টে উইকেট তাড়াতাড়ি। ব্যাটিং করার যে অ্যাপ্রোচ আর শ্রীলঙ্কার ব্যাটিং এর অ্যাপ্রোচটা তো ভিন্ন একদমই না এই ইনিংসে। একদমই ভিন্ন, কিন্তু উইকেটটাও তো একটা ফ্যাক্টর না। হ্যাঁ, অবশ্যই। মানে ভারতের কিন্তু ঋষভ পান্তকে ছাড়া কিন্তু অন্যান্য প্লেয়াররা খুব একটা যে আমি বলবো আল্ট্রা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে খেলেছে তা নয় কিন্তু। না, না, না। বরং আমার যেটা খুব ভালো লাগছিল যখন তোমার দেবদত্ত পাডিক্কর এবং কেএল রাহুলের পার্টনারশিপটা চলছিল, তখন তুমি যদি দেখো ওভার প্রতি প্রায় 4 বা 4-এর উপরে রান উঠছিল সেই সময়টায়। এবং একবারও কিন্তু মনে হয়নি যে কেউ এক্সট্রা অ্যাগ্রেসিভ ব্যাট করছে, এক্সট্রা ব্যাগেন্ড শটের জন্য যাচ্ছে, এবং মানে আহ, প্রকৃত টেস্ট ব্যাটিং করেও কিন্তু ওই রানটা তারা তুলে নিয়ে আসছিল প্রত্যেক ওভারে। একদমই একদমই একদম। যাই হোক, তো দেখা যাক আগামীকাল ম্যাচটা কতটা ভারত বনাম বৃষ্টি হয় এবং কতটা ভারত বনাম শ্রীলঙ্কা হয়, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ সন্দীপন সঙ্গে থাকার জন্য। আগামীকাল আবার ম্যাচের শেষে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।